মুখে বিছানায় বসে আছেন জিন। মাথা নামিয়ে কিম নামজুন ছোপায় বসে আছেন। নীরবতা ভেঙে জিন বললেন, তোমার নির্লজ্জ ছেলে এখন বাসরঘর সাজাচ্ছে নিজের জন্য, আর তুমিও চুপচাপ সবকিছু দেখছো। বাহ! শোনো জিন, মাথা ঠান্ডা করো তুমি। কিসের মাথা ঠান্ডা করবো? আমার মেয়েকে আমি ইয়োনোর সাথে বিয়ে দিয়ে দেবো। তুমি কালকে উকিল ডাকবে, আমি ওদের ডিভোর্স করাবো। দুজনের মতামতে বিয়ে হয়েছে, তুমি ডিভোর্স করাবে কিভাবে? নামজুন, তে না হয় বাচ্চা, কিন্তু তুমি? তে আম্মু মোটেও বাচ্চা না জিন, ওর 20 বছর চলছে। তুমি বুঝতে চাইছো না কেন? যা ইচ্ছে তুমি করো, আমি যাচ্ছি তেকে আনতে। কিছুতেই ওই বেদব ছেলেটার সাথে আমি আমার মেয়েকে মানবো না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন জিন। ব্যালকনি পেরিয়ে তে রুমের সামনে এসে দরজা নক করলেন তিনি, কিন্তু ভিতর থেকে সারা শব্দ না পেয়ে দরজা ঠেলে রুমে ঢুকলেন জিন। ওয়াশরুম সহ বেলকনি খুঁজেও তেকে না পেয়ে দ্বিগুণ রেগে গেলেন জিন। ওনার বুঝতে বাকি রইল না জাংকুক থেকে নিয়ে গেছে। শাড়ি সামলে জাংকুকের রুমের উদ্দেশ্যে হাঁটা দিলেন তিনি। দরজাতে কড়া নাড়ার আগেই কিম নামজুন ধরে নিলেন জিনের হাত। তারপর কড়া কণ্ঠে তিনি বললেন, মা হয়ে মেয়ের বাসর ঘরে বাগড়া দেবে? নামজুন, আমাকে ছাড়ো। তোমার অন্যায় আবদারের সঙ্গী হতে পারলাম না জিন। নামজুন, তুমি ভুল করছো। সকাল 8টা বাজে। মুখ কালো করে কিচেনে রান্না করছেন জিন। আজ নিজেই কিচেনে রান্না বসিয়েছেন তিনি। আর তাকে সাহায্য করছে জেনি খেলা। জেনি খেলা হলো জিনদের হেল্পিং হ্যান্ড। কিম নামজুনের করা আদেশ, আজ সকালের নাস্তাতে জাংকুকের পছন্দের খাবার থাকবে ঘি ভাজা পরোটা আর গরুর মাংসের ভুনা। ইচ্ছে না থাকা সত্ত্বেও স্বামীর আদেশ পালন করছে জিন। বিরক্ত লাগলো। জাংকুক এই বাড়িতে ফেরার পর থেকে কিছুই আর ভালো হচ্ছে না। নামজুন আর তে দুজনেই বদলে গেছে। এসব ভাবতে ভাবতে জেনি খেলার কথা কানে এলো। এখন কি করবা বউ? জেনি খেলার কথায় ওনার দিকে ফিরে তাকালেন জিন। চা পানি বসাতে বসাতে ঠান্ডা কণ্ঠে বললেন, কি করব মানে? বিয়েটা মাইনে লন ছাড়া তো কোনো উপায় নেই। মাইয়েটা হারারাই পোলাডার লগে এক ঘরে ছিল। তোমার কি মনে হয় পোলাডা সই নাই তেরে? গিয়ে দেখো অগমধ্যে সব হইয়া গেছে। তার উপরে এতদিন বিদেশে ছিল পোলাডা, অমন ডাগর সেরি পাইয়া সভ্য থাকবো? বিরক্ত নিয়ে বললেন জিন। আহ খালা, এসব কথা রাখো তো। হাসা কথা কইলাম বউ, সেরিডা ঘর থেকে বাইর হইলে গলা হাতগুলা উল্টাই পাল্টাইয়া দেখো। কেন? তুমি কি দিন দিন বাইসা হইয়া যাইতেছো? অগর মধ্যে কিছু হইলে তে বইনের শরীরে দাগ থাকতো না? লজ্জায় আমতা আমতা করে উঠলেন জিন। মা হয়ে মেয়ের সম্পর্কে এসব শোনা বড্ড লজ্জার ওনার কাছে। কিছু না বলে পরোটাগুলো হট বক্সে পুরে টেবিল গোছাতে লাগলেন তিনি। সদ্য ঘুম ভেঙেছে তের। শরীর নাড়তে গিয়ে বোধ করলো পুরো শরীরের ব্যথায় জর্জরিত হয়ে আছে। তার মধ্যে জাংকুক তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। তে জাংকুকের উন্মুক্ত বক্ষ থেকে মুখ তুলে জাংকুকের হাত ছাড়িয়ে উঠবার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তে নড়াচড়াতে জাংকুকের ঘুম ভেঙে গেলে আধো আধো চোখ খুলে ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন করলো, হোয়াট আপস লিটল গার্ল, এভাবে নড়াচড়া কেন করছো? কত বেলা হয়েছে, উঠতে হবে। কিন্তু আমার তো ফুলফিল হয়নি ঘুম লিটল গার্ল। আপনি ঘুমান, নিষেধ করেছে কে? আমাকে উঠতে দিন জাংকুক। ওকে। জাংকুক ছেড়ে দিল তেকে। নরম বিছানায় শরীর নামিয়ে উঠে বসলো তে। ততক্ষণে জাংকুক উঠে বেডে হেডবোর্ডের সাথে পিঠ ঠেকিয়ে বসেছে। তে পা নামিয়ে দাঁড়াতে নিয়েও ফের বসে পড়লো বিছানায়। জাংকুক আড়মোড়া ভেঙে শুধালো, এনিথিং রং সুইটহার্ট? তে দু হাতে পেট চেপে ধরে মুখ কুঁচকে নিল। তোর পেট ব্যথা করছে, পুরো শরীর ব্যথা করছে জাংকুক। ওয়াশরুমে যেতে হেল্প লাগবে? জাংকুক লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়লো। এগিয়ে এসে কোলে তুলে নিল তেকে। বেশি ব্যথা করছে সুইটহার্ট, মেডিসিন নিবে? লাগবে না। সত্যি? ওয়াশরুমের দরজা এনে তেকে দাঁড় করিয়ে দিল জাংকুক। তে দরজা বন্ধ করতেই জাংকুক ট্রলিগুলো নিয়ে বেডের পাশে এসে দাঁড়ালো। ট্রলি থেকে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার বের করে বাকিগুলো কাবার্ডে সুন্দর করে সাজিয়ে রাখলো। তের জন্য আনা পোশাক আর গিফট কসমেটিক গুলো সুন্দর করে সাজিয়ে রাখলো কাবার্ডে আর ড্রেসিং টেবিলে। এর মধ্যে সাদা টাওয়াল বুক থেকে হাঁটু অব্দি পেঁচিয়ে বেরিয়ে আসলো তে। জাংকুক আরেকটি টাওয়াল নিয়ে তের চুল শুকাতে মনোনিবেশ করলো। হাতের কাজ করার মাঝে জাংকুক আদরি কণ্ঠে শুধালো,
বেটার ফিল করছো লিটল গার্ল? হুম, তোমার ড্রেস রাখা আছে কাবার্ডের লেফট সাইডে। সালোয়ার কামিজ এনেছি আপাতত। সাইজ ঠিক আছে, পছন্দ হয় কিনা দেখে নাও। সাইজ ঠিক আছে মানে? তোমার সব পোশাকের সাইজ আমার জানা সুইটার। সব মানে সব পোশাকে মিলিয়ে দেখতে পারো। রহস্যময় হাসি আসলো জানবো। লাজুক এসে মাথা নুয়ে সম্মতি জানালো তে। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে কাবাটের দিকে এগিয়ে এলো সে। তেকে খোঁড়াতে দেখে জাঙ্গুকের মুখে দেখা গেল প্রাপ্তির হাসি। তার দেওয়া ভালোবাসার কষ্টে তার লিটল গার্ল খুঁড়িয়ে হাঁটছে। এই দৃশ্যটা দেখার জন্য এক যুগ অপেক্ষা করতে হয়েছে তাকে। এইবার থেকে তার প্রতিদিনের কাজ হচ্ছে তার লিটল গার্লে মিষ্টি যন্ত্রণার কারণ হওয়া, কোমল শরীরে ভালোবাসার ছাপ লেপটে দেওয়া। নাস্তার টেবিলে বসে সংবাদপত্র পড়ছেন কিংনামজুন। দিন চায়ের কেটলি হাতে নিয়ে এসে বললেন, তোমাকে নাস্তা দিব? সংবাদপত্রে চোখ বুলাতে বুলাতে কম্পির কণ্ঠে বলে উঠলেন নামজুন, না, জাঙ্কুকার তে আসুক। 9টা বাজতে চলেছে নামজুন। তোমার সকালের ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। একদিন দেরি হলে কিছু হবে না। ওরা আসুক, তুমি যাও। ওনাদের কথার মাঝে উপর থেকে নেমে এলো তে। বহু কষ্টে বাবার সামনে দিয়ে সোজা হয়ে হেঁটে এলো সে। কিচেনের সামনে আসতেই ফের খুঁড়িয়ে খুঁড়িয়ে কিচেনে প্রবেশ করলো তে। জেনি খালা তখন ভাতের মার গালছে। তেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে তিনি দ্রুত পায়ে এগিয়ে এসে তের হাত চেপে ধরলেন। তে ওনার দিকে তাকাতেই অবাক কণ্ঠে জেনি খালা জিজ্ঞাসা করলেন, তোমাকে মধ্যে সব হয়ে গেছে তে বই? ওনার এমন প্রশ্নে থতমত খেলো তে। ভেবে পেল না কি উত্তর দেবে সে। মানে মানে কি আপা? মানে বুঝো নাই, ওই যে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তাই। এসব কেমন প্রশ্ন করছেন আপা? আমি গরম পানি নিব। চুলায় পানি আছে না বসাতে হবে? আগে আমার কথার উত্তর দাও। তোমার পানি আমি দিতেছি। কি উত্তর দিব? এসব কি বলে বেড়ানোর কথা? ধুর, তুমি থামো, আমারে দেখতে দাও দেখি। জেনি খেলা তের ওন্না সরিয়ে ইচ্ছুক চোখে তার গলা দেখতে ব্যস্ত হলেন। অস্বস্তিতে জমে গেল তে। সে কিছু বলার আগেই জেন খেলা বলে ওঠে, পোলারে রাক্ষস নাকি? তোমার গলা তো খাইয়ে ফেলাইছে গা। দেখো পুরো ধবধবে সাদা গলা কেমন কালশিটে দাগ পড়ে গেছে। ওনার এমন কথা শুনে আরেকটু গুটিয়ে গেল তে। এসব কথা এত সহজে কিভাবে বলছে তের মাথায় এলো না। আমি আসছি। ওনাটা কোনো মতে পড়ে ছুট লাগালো সে। তেকে লজ্জা পেতে দেখে পান খাওয়া লাল দাঁতে মিটমিটে হেসে উঠলেন জেনি খেলা। হাসি থামিয়ে আফসোসের স্বরে তিনি মিনমিনিয়ে বললেন, আমার জাউরোডায় জীবনও আমারে সোহাগ দিল না। শালা কবর গিয়ে এখন হুইতে আছে। আল্লাহ তোর বিচার করুক। ডাইনিং টেবিলে কিম নামজনের পাশের চেয়ারে জাঙ্কুক বসেছে। পরের চেয়ারটাতে তে। জিন পরোটা আর মাংস সবার প্লেটে সাজিয়ে দিচ্ছে। উনি কিচেনে যেতে নিলেই নামজুন ডাকলেন, কোথায় যাচ্ছ জিন? নাস্তা করতে বসো। খাওয়ার ইচ্ছে নেই। ওনার কথায় মুচকি আসলো জাঙ্কুক। সে থাকাতেই যে জিন খেতে বসছে না তা ভালোই বুঝেছে সে। জিনকে আরেকটু রাগিয়ে দিতে মুখ খুললো জাঙ্কুক। এ কি শাশুড়ি আম্মু, জামাইকে এভাবে খাবার দিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন কেন? জাঙ্কুকের দিকে ঘুরে দাঁড়ালেন জিন। তাচ্ছিল্যের স্বরে জবাব দিলেন, আমাকে আবার কবে থেকে আম্মু বলা ধরেছো তুমি? চোখ বড় বড় করে অবাক হয়ে শুধালো জাঙ্কুক। ও মা, শাশুড়ি মাকে আম্মু বলবো না তো কি আব্বু বলে ডাকবো নাকি? হেয়ালি করছো আমার সাথে? একদম না আম্মাজান। আপনার ওই সাদা চুলগুলোর কছম। নামজুন দেখো বেয়াদব ছেলেটা কি বলছে। বাড়ির জামাইকে আপনারা এভাবে ট্রিট করছেন আম্মু। আব্বু, আপনার ওয়াইফ কি করছে দেখুন। নামজুনের চোখ বড় বড় হয়ে গেল। এই নির্লজ্জ ছেলে বাপকে শেষমেশ শ্বশুর ডাকলো। ছ্যা 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 ছ্যা। তে ঘরের ফুলগুলো পরিষ্কার করছে আর জাঙ্কুক এখন উবুর হয়ে ঘুমিয়ে আছে। তখনই জিনের ডাক পড়লো। তে জিনের কাছে আসতেই জিন বললেন, ইউনো এসেছে, নিচে তোমার জন্য অপেক্ষা করছে। মায়ের এমন কথার মানে বুঝলো না তে। এই দুপুর বেলায় ইউনো কোথা থেকে এলো? আর জাঙ্কুক জানলে কি হবে? ভয় মিশ্রিত কণ্ঠে তে বলল, মানে ছেলেটা তোমার সাথে কিছু কথা বলতে এসেছে, দয়া করে না করো না। কিন্তু আম্মু, জাঙ্কুক এই কথা জানলে কি হবে তুমি জানো? তেতে উঠলেন জিন। অসন্তুষ্ট কণ্ঠে বললেন, না জানি না, জানতে চাইও না। ওই ছেলে 5 মিনিটে উঠে যাবে না। আচ্ছা, যাচ্ছি।
মনে মনে চাইছিল তেকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ইউনোর সাথে বিয়ে দিতে আর জাঙ্কুকের সাথে ডিভোর্স করাতে। তাই জিনই এই প্যাচটি কষেছে এবং ইউনোকে আসতে বলেছে। মাথায় ওড়না দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল তে। আর জিন মনে মনে বলল, ভেবেছিলাম তোমাকে ইউনোর সাথে বিয়ে দিলে স্বাভাবিক জীবনে বাঁচবে, কিন্তু নিজের কপাল নিজে পোড়ালে বোকামি। আর সেই পোড়া কপাল ঠিক করতেই এখন আমাকেই যা করার করতে হবে। ইউনো বসে আছে ড্রয়িং রুমের সোফায়। তে তার সামনে সোফাতে এসেই বসেছে। তেকে বসতে দেখে তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ইউনো। নিজেকে সামলে সে বলল, আমাকে কেন বিয়ে করলে না তে? ইউনোর প্রশ্নে একটু থমকালো না তে। যন্ত্রের পুতুলের ন্যায় সে জবাব দিল, আমার ছোটবেলাতেই বিয়ে হয়ে গেছে জাঙ্কুকের সাথে, তাহলে আপনাকে কিভাবে বিয়ে করতাম? তের এমন নির্লিপ্ত জবাবে ঠোঁট এলিয়ে হাসলো ইউনো। মেজের দিকে তাকিয়ে সে শুধালো, তাহলে আগে কেন এসব বলনি? ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তা মারিয়ে চলে গেলে। বিয়ে ভাঙার স্বপ্নটা না হয় আমি বাদ দিলাম, কিন্তু একটা সংসারের স্বপ্ন ভাঙার কষ্ট তুমি বোঝো রাগিনী? কেঁপে উঠলো ইউনোর গলা। বোঝা যাচ্ছে বহু কষ্টে কান্না আটকে রেখেছে। তের খারাপ লাগছে ইউনোর জন্য। আসলে ওর তো কোনো দোষ ছিল না। আম্মুর কারণে এই বিয়েতে রাজি হয়েছিলাম, আমি নিজে এই বিয়েতে রাজি ছিলাম না। তোমাদের দ্বন্দ্বের মাঝে আমাকে কেন বলে দিলে রাগিনী? কি দোষ ছিল আমার? আমি তো কিছুই জানতাম না এসব সম্পর্কে। ইউনোর কথাগুলো এখন বিরক্ত লাগলো তে। তে উঠে যেতেই ইউনো বড় কদমে এগিয়ে এসে চেপে ধরলো তের কবজি। ইউনো কিছু বলার জন্য মুখ খোলার আগেই দোতলা থেকে চেঁচিয়ে উঠলো জাঙ্কুক, এই এই, তুই আমার বউকে কেন ছুলি? ছাড় লিটল গার্লের হাত, আমি নিচে আসলে শেষ করে দেব তোর ওই হাতকে। কথা শেষ করে দ্রুত পায়ে নেমে এলো জাঙ্কুক। ততক্ষণে ইউনো তেকে ছেড়ে দিয়েছে। ইউনোর দিকে অগ্নিচক্ষু নিক্ষেপ করে জাঙ্কুক তের হাত টেনে জড়িয়ে নিল নিজের বাহুডোরে। আমার ওয়াইফের দিকে চোখ তুলে তাকাবি না, চোখ তুলে মার্বেল খেলবো, মাইন্ডেড। তে জাঙ্কুকের বাহু খামছে ধরলো। আলতো হাতে বাহুতে হাত বুলিয়ে সে আওড়ালো, কিছু হয়নি জাঙ্কুক, ছাড়ুন প্লিজ, ছাড়ুন। তোমার কথায় ওকে ছেড়ে দিলাম লিটল গার্ল। জাঙ্কুক আর তের সুন্দর এই দৃশ্য দেখে ক্ষীণ ব্যথায় উৎপত্তি হলো ইউনুর পিণ্ডে। ছলছল চোখে সে তাকিয়ে রইল সামনে থাকা দম্পতির দিকে। কত অধিকার জাঙ্কুকের কণ্ঠ জুড়ে, অথচ সে, তার তো কোনো অধিকারই নেই, কোনো কিছুই নেই। আসলে অন্যের স্ত্রীকে অযাচিত ছোঁয়ার অধিকার নেই তার। সে জিনের কথায় এখানে এসে ভুল করেছে। আসলে জিন তাকে গুটি হিসেবে খেলতে চাইছিল। তেকে জাঙ্কুকের থেকে সরানোর জন্য সে মিথ্যে বলে ইউনোকে এখানে নিয়ে এসেছে যে তে এই বিয়েতে রাজি না, ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তোমার সাথেই তেকে আমি বিয়ে দেব, ওদের ডিভোর্স করাবো। ইউনো জিনের দিকে তাকিয়ে বলে, আমাকে এভাবে ধোকা না দিলেও পারতেন, আরেকবার আমাকে ভাঙার কি খুব দরকার ছিল? কথাটি বলে ইউনো অশ্রুসিক্ত চোখে বেরিয়ে গেল। জিনের খুব রাগ হলো জাঙ্কুকের উপর। বেয়াদবটা তো ঘুমিয়েছিল, 5 মিনিটের ভিতর উঠে গেল কিভাবে? তার প্ল্যানগুলো সব একে একে করে ভেস্ত দিচ্ছে এই বেয়াদব জাঙ্কুকটা। তে ততক্ষণে নিজের রুমে চলে গেছে। জিন তাকিয়ে আছে দরজার দিকে। ভবিষ্যতে এমন ভুল করার আগে 10 বার ভাববেন। আমার থেকে ভুলেও লিটল গার্লকে আলাদা করার কথা কল্পনা করবেন না। ওর কানে বিষ ঢালা তো দূর, তাহলে এই জীবন জাঙ্কুকের থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না। নিজের কানের কাছে জাঙ্কুকের গভীর কণ্ঠ শুনতে পেয়ে পিছনে তাকালো জিন। তার ছেলের কণ্ঠে তিনি ফিরতি জবাব দিলেন, থ্রেট দিচ্ছ এই জিনকে? তোমার এই সস্তার থ্রেটে আমি ভয় পাই না জিয়ন জাঙ্কুক। চ্যালেঞ্জ করলেন নাকি শাশুড়ি আম্মা? তোমার ওই মুখে আমাকে একদম মা ডাকবে না। আমি তোমাকে আমার মেয়ের জামাই হিসেবে কোনো কালেই মানিনি। আপনার একসেপ্ট করা না করায় কিচ্ছু যায় আসে না। যে একসেপ্ট করার সে করলেই হলো। সংসার তো আমি তাকে নিয়েই করব, আপনাকে নিয়েই না। কথাটি বলেই মুখে একটি ডেভিল মার্কা হাসি দিয়ে চলে গেল জাঙ্কুক। জিন চোখ কুচকে তাকালো তার যাওয়ার দিকে। কি নির্লজ্জ ছেলে! ঈশা নামাজ শেষ করে মোনাজাত ধরেছে তে। জাঙ্কুক হুড়মুড়িয়ে তের কোলে শুয়ে পড়ল। তে মোনাজাত শেষ করে ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, এখানে শুলেন যে?
তেকে ভুরু কুচকাতে দেখে জাঙ্কুকও বিশেষ কায়দায় এক ভুরু উঁচু করে শুধালো, তুমি এখানে? তোমার কোল এখানে? তাহলে আমি শুভ কোথায়? খিলখিলি হেসে উঠল তে। ঠান্ডা দু হাতে ছুঁয়ে দিল জাঙ্কুকের গাল। ফের বলল, আমি আপনার বালিশ নাকি? সন্দেহ আছে? আলবাত আছে। ওকে, বেডে আসো, সব সন্দেহ দূর করে দিই। মা নিচ্ছে অসভ্য লোক, কথায় কথায় বেড বেড করে। তের কথায় ডান হাতে মাথা নিচে দিয়ে কাত হয়ে শুলো জাঙ্কুক। অবাক কণ্ঠে শুধালো, ও রিয়েলি? বউকে ভালোবাসা অসভ্যতামি নাকি? কোন বইয়ে এ আইন উল্লেখ করা আছে? আপনার সাথে কথাই পারবো না, উঠবো আমি, সরুন। সোজা হয়ে বসলো জাঙ্কুক। তে জায়নামাজটা উঠিয়ে ভাঁজ করে রেখে দিল জায়গা মতো। কাজ শেষ করে রুম থেকে বেরিয়ে গেল তে। তে বেরিয়ে যেতেই জাঙ্কুক ফোন নিয়ে বারান্দা গিয়ে দাঁড়ালো। সন্ধ্যার ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল জাঙ্কুকের মুক্ত দেহে। ডায়াল লিস্ট থেকে নম্বর বের করে কাউকে কল দিল জাঙ্কুক। রিসিভ হতেই সে শুধালো, পাসপোর্ট ভিসা সব রেডি? জি স্যার, যে কোনো সময় আপনারা দেশ ছাড়তে পারবেন। আপনাদের আগের রেজিস্ট্রি পেপারটা থাকায় সহজ হয়েছে কাজটা। ওকে। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে আট করছে। তে সদ্য শাওয়ার নিয়ে বের হয়েছে। দুপুরে শাওয়ার না নেওয়ার কারণে এত রাতে শাওয়ার নিয়েছে সে। টাওয়ালটা চুল বেঁধে আয়নার সামনে দাঁড়ালো তে। জাঙ্কুক ক্যানভাসের আর্ট করার ফাঁকে ফাঁকে তার কয়েক তাকালো তের দিকে। তারপর কিছু একটার দিকে তাকিয়ে অনুসন্ধানী কণ্ঠে প্রশ্ন করলো, লিটল গার্ল, তুমি রাতে ইনার পরে ঘুমাও? হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? জাঙ্কুক ইশারা করলো তের পিঠের দিকে। চুলের পানিতে ভিজে গেছে জামাটা, যার ফলে সাদা জামার ভেতরে কালো ইনারটা দৃশ্যমান। আচমকা ধরপড়িয়ে আয়নার সামনে থেকে সরে গেল তে। জাঙ্কুক ফের শুধালো, দিস ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস সুইটহার্ট, ইনারটা চেঞ্জ করে এসো। মানে? রাতে ইনার পরে ঘুমালে কত সমস্যা হয় তুমি জানো? ইটস ভেরি ডেঞ্জারাস, ব্লকস ব্লাড ফ্লো, দেয়ার মে বি ইচিং অর পেইন অ্যারাউন্ড দ্য ব্রেস্ট। আপনি এত কিছু জানেন কিভাবে? ইটস জেনারেল নলেজ লিটল গার্ল। আমি তো জানি না। ব্রাশটা প্যালেটে রেখে জাঙ্কুক উঠে এলো চেয়ার ছেড়ে। জাঙ্কুককে এগোতে দেখেই তে পিছালো। পেছাতে গিয়ে ড্রেসিং টেবিলের সাথে ধাক্কা লাগলো তার। তে ভয়াত্মক মুখশ্রী দেখে খিচিয়ে হাসলো জাঙ্কুক। আমার আপনাকে ভয় করছে জাঙ্কুক, আপনি খুব ব্যথা দেন। এগিয়ে এসে তের পিঠ নিজের দিকে দিয়ে আয়নার সামনে দাঁড় করালো তাকে। জাঙ্কুকের শক্তপোক্ত শীতল হাত এনে রাখলো তের জামার চেইন। ফার্স্ট টাইম ছিল তো, তাই ব্যথা পেয়েছো সুইটহার্ট, নেক্সট টাইম থেকে আর লাগবে না। আলতো হাতে জামার চেইনটা খুলতেই জাঙ্কুকের চোখের সামনে উন্মুক্ত হলো তের শুভ্র পিঠের মধ্যে কলঙ্কের মতো লেপ্টে থাকা কালো ইনারের ফিতাটা। জাঙ্কুক দুপাশ থেকে দু হাতে টেনে ধরলো ইনারের কালো স্টেপগুলো। চোখ বন্ধ করে নিল তে। পরপর হাত উল্টে ঘুরিয়ে নিজের পিঠের সাথে জাঙ্কুকের বাম হাতখানা চেপে ধরলো সে। তেকে এমন কুপকাত হতে দেখে বাঁকা হাসলো জাঙ্কুক। দুদিক থেকে ফিতাটা টেনে ধরে খুব খুলে দিল সে। আয়নায় এক ঝলক নিজেকে দেখে নিজেই লজ্জা পেল তে। তড়িঘড়ি করে সে সরতে চাইলে জাঙ্কুক ছাড়লো না। একটু ঝুঁকে অদর ছুঁয়ে দিল তের ঠোঁটে। লিটল গার্ল, ডু ইট অ্যাগেইন, প্রমিস, জাস্ট 5 মিনিট। জাঙ্কুকের ঘোর লাগা কণ্ঠে ছটফটিয়ে উঠল তে। এলোমেলো হাতে আঁচড় কাটলো জাঙ্কুকের প্রশস্ত পিঠে। জাঙ্কুক বাধা দিল না। প্রেয়সীর নখের হিংস্র আঁচড়গুলো সহ্য করে দিল সে। কাঁদো কণ্ঠে তে শুধু, না জাঙ্কুক, আমি আর পারবো না, আমার পুরো শরীর ব্যথা করছে অলরেডি। আপনি দেখুন, আমার দিকে তাকান। তের কাঁদো গলা শুনে থামলো জাঙ্কুক। তের ছোট্ট মুখখানা দু হাতের আজলায় পড়ে কয়েকটি চুমু খেল। ইটস ওকে লিটল গার্ল, ইউর সেফটি ফার্স্ট বলে কাবার্ড খুলে নিজের টি শার্ট কালেকশন থেকে কালো টি শার্ট তেকে এনে দিল। টি শার্ট দেখে তে অবাক চোখে জিজ্ঞাসা করলো, টি শার্ট? ইয়েস, তোমার কামিজগুলোর বুকের কাজ অনেক হেভি, বুকে মাথা রেখে ঘুমাতে ডিস্টার্ব ফিল হয়, তাই এটা পরে নাও। তে টি শার্টটি পরে বিছানায় শুলে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল 8টা, চপিং বোর্ডে সবজি কাটছেন জিন। ওনাকে দেখেও না দেখার ভান করে কিচেনে প্রবেশ করলো জাঙ্কুক। ওয়াটার বোতলটা কিচেন কাউন্টারে রেখে 5
পাতিলে করে পানি বসিয়ে স্টপ অন করলো সে। স্টপ অন করার শব্দে ফিরে তাকালেন জিন। জাঙ্কুককে দেখে ফের নিজের কাজে মনোনিবেশ করলেন তিনি। আমার রান্নাঘরেও তোমার পা বাড়ানো লাগলো? জাঙ্কুক জবাব দিল না। পানির মধ্যে লেবু চিপে হাত ধুয়ে বেরিয়ে গেল সে। জিন ছুরিটা শব্দ করে চপিং বোর্ডে রেখে বেরিয়ে গেলেন। নিজের রুমে গিয়ে বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে কল দিলেন কাউকে। ফোনটা রিসিভ হতেই জিন বললেন, কেমন আছিস কাই? ভালো আন্টি, তুমি? ভালো নেই, কিন্তু এইবার থাকবো। কেন, কি হয়েছে? তুই কোথায়? আপাতত ছুটিতে বাড়িতে আছি। একবার ঢাকায় আসবি? কেন? তেকে ছেলে নিয়ে যাবি। বোনের না সামনে পরীক্ষা। সমস্যা নেই, তুই পারলে এক্ষুনি রওনা দে। সকালের আগে পৌঁছাতে পারলে ভালো হতো। কাই কিছুক্ষণ চুপ করে থেকে ভেবে বলল, আচ্ছা, নেক্সট বাসের টিকিট কাটছি। তুমি চিন্তা করো না আন্টি। আয় বাবা। কল কেটে দিলেন জিন। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে প্রাপ্তির হাসি হাসলেন। তিনি বেঁচে থাকতে জাংকুক আর যাই হোক তেকে নিয়ে যেতে পারবে না। ওনার একমাত্র আপন তো শুধু তেই আছে। কিম নামজুন নিজের ঘরে বসে অফিসের কিছু কাজ করছিলেন। এর মাঝে জাংকুক নক করে তার বাবার রুমে ঢুকলো। বাবা, আসবো? হ্যাঁ, এসো এসো। সোজা হয়ে বসলেন নামজুন। জাংকুক ওনার সামনে চেয়ারে বসলো। কোমল দৃষ্টিতে কিম নামজুন জাংকুকের দিকে তাকালেন। নীরবতা ভেঙে জাংকুক শুধালো, তের পাসপোর্ট ভিসা সব রেডি আব্বু? জাংকুকের কথার মানে বুঝে হতাশ নিঃশ্বাস ছাড়লেন নামজুন। চেয়ার এগিয়ে আরেকটু সামনে এসে বসলেন তিনি। তারপর দুঃখী কণ্ঠে বললেন, তাহলে এবার ফিরতে তোমার সাথে মেয়েটাকেও নিয়ে যাবে? হ্যাঁ। টিকিট বুকিং শেষ? সব ঠিক করে আমাকে জানালে? না, টিকিট বুকিং করা বাকি। আমার ফিরে যেতে হবে। আলাস্কায় আমার লিটল গার্লের পুরো ভবিষ্যৎ পড়ে আছে। ওর জন্য তিলে তিলে গড়ে তুলেছি সব। ভালো, তোমার পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি। দেন তোমাকেও নিয়ে যাব। সব ফেলে বাংলাদেশে পড়ে থাকা আমার পক্ষে সম্ভব না আব্বু। আর তোমরা দুজন ছাড়া আমার এই পৃথিবীতে কেই বা আছে? জাংকুকের কথা শেষ হতেই কিম নামজুন বললেন, আমি আমার জন্মভূমিতেই ভালো আছি জাংকুক। তুমি চাইলে তোমার বউকেও নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। না জাংকুক, আমরা দুই বুড়ো বুড়ি না হয় এখানেই সময় কাটাই। আসলে জিন সবকিছু ফেলে তার ছোট্ট মেয়েকে নিয়ে আমার কাছে এসেছিল আশ্রয়ের অভাবে। তুমি তাকে কখনোই মেনে নিতে পারোনি। আর জিন এই কাজের কারণে হয়তোবা তোমাকেও মেনে নিতে পারবে না। তাই আমরা দুজন না হয় এখানেই থাকি। তোমরা ভালো থেকো। আর তেকে নিয়ে বছরে অন্তত একবার হলেও দেশে এসো। আসলে জিনকে তুমি যতটা খারাপ ভাবো, ও আসলে ততটা খারাপ নয়। জিন তার সুন্দর ভবিষ্যতের জন্যই এত কিছু করছে। তুমি জিনকে ভুল বোঝো না। সরি বাবা, তুমি একটু ভুল বুঝছো। আমি ওনাকে কখনোই আমার শত্রু মনে করিনি। কিন্তু তে আর আমার মাঝখানে যে আসবে সে চিরকালই আমার শত্রু থাকবে। উনি যদি আমাকে আর তেকে মেনে নেয় তাহলে ওনাকে শাশুড়ি হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু মার জায়গাটা আমি কাউকেই দিতে পারবো না। এজন্য দুঃখিত। জাংকুক রুম থেকে বেরিয়ে গেল। কিম নামজুন একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। উনি চেয়েছিলেন সবাইকে নিয়ে একটি সুন্দর সংসার গড়তে, কিন্তু তার জীবনে হয়তোবা এই শখটি পূরণ হবে না। সবার জীবনে সব শখ আসলে পূরণ হয় না। ছেলেটা এতদিন একাই থাকতো, মেয়েটাকে নিয়ে বেঁচে ছিল। এখন মেয়েটাকেও নিয়ে চলে যাবে, তাহলে বাকি জীবন কিম নামজুন আর জিন কিভাবে কাটাবে? পরের দিন সকালে রোদের ঝলমলে আলোয় তের ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকাতেই দেখে জাংকুক তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। তে একটু দুষ্টুমি করে জাংকুকে চেস্টে একটি কামড় দেয়। মুহূর্তেই জাংকুক ব্যথায় কুকড়ে উঠে চোখ মেলে তাকায়। দেখে তে মিটিমিটি হাসছে। জাংকুক ঘুম ঘুম চোখে তেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, এখন যদি আমি কামড় দিই? না প্লিজ, এমনটা করবেন না, আমি তো মজা করছিলাম। আমিও তো একটু মজা করবো লিটল গার্ল। তুমি আমাকে কামড় দিয়েছো যেই জায়গায়, আমি যদি এখন ওই জায়গায় কামড় দিই তাহলে? ছাড়ুন না, আপনি আমাকে ছাড়ছিলেন না বিধায় আমি কামড় দিয়েছি। ভার্সিটিতে যেতে হবে, ছাড়ুন। ঘুম হয়নি এখন আমার। বাংলাদেশে এসে আমেরিকার টাইম অনুযায়ী বাংলাদেশের টাইমের মিল নেই, তাই ঘুমের গরমিল হচ্ছে। আপনি ঘুমান, আমি ভার্সিটি থেকে ঘুরে আসি। জাংকুক সরে গেল। সে সরতেই তে উঠে পড়লো। দ্রুত পায়ে নেমে কাবার থেকে জামা নিয়ে শাওয়ারে ঢুকলো তে। জাংকুক ঘুমাতে নিয়েও আর ঘুমালো না।
ভার্সিটির জন্য একসাথে রেডি হয়ে নামলোতে তখন কিম নামজুন টেবিলে বসে চা পান করছেন। জিন কিচেনে তে ডাইনিং টেবিলে এসে বসলো, উচ্চস্বরে ডাকলো জিনকে, আম্মু নাস্তা দাও, দেরি হয়ে যাচ্ছে। তে ডাকে নাস্তা নিয়ে এলেন জিন। রুটির প্লেটটা তের সামনে রেখে প্লেট সাজানোর ফাঁকে শান্ত কণ্ঠে বললেন, তাই আসছে। তে নাস্তার প্লেটটা নিয়ে ফু দিয়ে গরম রুটি ছিঁড়ে ভাজি মুখে দিতে দিতে বলল, আন্টি আসবে আম্মু। মুখ কালো করে নিল জিন। চিন্তিত মুখে তের পাশে চেয়ারটা টেনে বসলেন উনি। আপা অসুস্থ, তাই কাইতোকে নিতে আসবে। কিন্তু আমি এখন যাব কিভাবে আম্মু? তুই ছাড়া তোর আন্টির আর কে আছে বল? এই বিপদের সময় তুই না গেলে কিভাবে হবে? জাঙ্কুক যাবে, ওনাকে বলে আসি। মনে মনে বিরক্ত হলেও মুখে কিছু বললেন না জিন। সবখানে শুধু জাঙ্কুক আর জাঙ্কুক, জাঙ্কুকের জয়গান। ঠোঁটের হাসি রেশ টেনে তিনি শুধালেন, আপাতত ওকে বলিস না, ছেলেটা ভাববে আমি তোর ক্ষতি চাই, পরে জানিয়ে দিলেই চলবে। আচ্ছা আমি যাই তাহলে, বাড়ি ফিরে ব্যাগ গুছিয়ে নেব। প্রয়োজন নেই, আমি তোর ব্যাগ পাঠিয়ে দেবো কায়ের কাছে, তুই ভার্সিটি থেকে বাস ধরে নিস, না হয় যেতে যেতে রাত হয়ে যাবে। মায়ের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে তে শুধালো, কি আর করার, আন্টি অসুখ, তাই তো যেতেই হবে। ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়াতেই জিন জড়িয়ে ধরলেন তেকে। মাথা পুঁছে মায়াময়ী কণ্ঠে বললেন, দোয়া করি ভালো থাক, খুব ভালো থাক। আমার জীবনের সব অপূর্ণতা তোর জীবনে পূর্ণতা হয়ে ধরা দে। এই বিচ্ছিরি দোটানা থেকে মুক্তি পা তুই। তে মিষ্টি হাসলো, মায়ের কোমর জড়িয়ে আহ্লাদে স্বরে জবাব দিল, এমন করে বলছো কেন, যেন তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। সিলেট দূর তো বটেই। আচ্ছা বেরোই। লিটল গার্ল স্টপ। জাঙ্কুকের ডাকে ওর দিকে তাকালো তে আর জিন। জাঙ্কুকের উপস্থিতিতে ফোঁটা ফোঁটা ঘামের অস্তিত্ব দেখা দিল জিনের ললাটে। ছেলেটা এখন আবার কোথায় বেরোবে? ঝামেলা না বাঁধলেই হয়। তে নির্মিষ চোখে তাকালো জাঙ্কুকে দিয়ে। ফর্মাল ড্রেস আপে সিঁড়িতে দাঁড়িয়েছে জাঙ্কুক। ধীর পায়ে নেমে এলো সে। জাঙ্কুকের প্রতিটা পদক্ষেপ যেন মেপে ফেলে সে। তে হাসলো, সে ঠিক যতটা অগোছালো জাঙ্কুক তার দ্বিগুণ পরিপাটি। তে বাম পাশে এসে দাঁড়ালো জাঙ্কুক। তার ল্যাভেন্ডার পারফিউমের মনোমুগ্ধকর সুবাসে মোমো করে উঠল জায়গাটি। বরাবরের মতোই তের নাক টেনে সুবাস গ্রহণ করলো। জাঙ্কুক জিনের দিকে তাকিয়ে হিসিসি শুধালো, আজ তোমাকে আমি দিয়ে আসবো লিটল গার্ল। জাঙ্কুকের কথার পৃষ্ঠে তে সরল কণ্ঠে আওড়ালো, আমি যেতে পারবো জাঙ্কুক, আপনার কষ্ট করে যাওয়ার প্রয়োজন নেই। জাঙ্কুক হালকা করে ফু দিল তের মুখে। ব্যাগটা নিজের হাতে নিতে নিতে বলল, I never feel bad for you little girl because you are my only reason to live. জাঙ্কুকের কথাগুলো বিষ মন্ত্রের ন্যায় হজম করলো জিন। তে এটো প্লেটটা নিয়ে তিনি গটগট পায়ে প্রস্থান করলেন। জাঙ্কুক সেদিকে একবার তাকিয়ে তের কোমর জাপটে ধরে হাঁটা দিল, যাও যাও প্রিন্সেস। জাঙ্কুকের গাড়িতে করে তে রওনা দিল তার ভার্সিটির উদ্দেশ্যে। কিছু দূর যেতেই জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তোমার অনামিকা আঙ্গুলটা ফাঁকা, ঠিক ভালো লাগছে না জান। ব্রেক কষলো জাঙ্কুক। ব্লেজারের বুক পকেট থেকে ছোট্ট একটি বক্স বের করে সেখান থেকে একটি ডায়মন্ডের রিং পরিয়ে দিল তের অনামিকা আঙ্গুলে। হীরের রিংটা জলজল করে উঠল তের কোমল হাতে। সে দৃষ্টি ভরে দেখলো সেই আংটিটাকে। জাঙ্কুক তের হাতটা নিজের মুঠোয় নিয়ে ছোট্ট করে চুমু এঁকে দিল। মাই লিটল গার্ল, অনলি মাই, আমার ভালোবাসা। রোদ হয়ে আসা কণ্ঠে তে শুধাল, আমিও আমিও আপনাকে ভালোবাসি জাঙ্কুক, আপনাকে অনেক ভালোবাসি জীবন জাঙ্কুক। কি সুন্দর মুহূর্ত, জাঙ্কুকের জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত। নিজের ঘরে বসে কাউকে ফোন করলো জাঙ্কুক। ফোন কানে ধরে হিসিসি শুধালো, জাঙ্কুককে চ্যালেঞ্জ করার পরিণাম কি হয় এইবার আপনি বুঝবেন। অপর পাশ থেকে ফোন উঠিয়ে কেউ একজন বলল, বলুন স্যার। দুটো নম্বর পাঠাচ্ছি, যত কল আসবে সবগুলো কল স্ট্রেস করবে, একটা সিঙ্গেল মিস কলে যেন বাদ না যায়। কেন স্যার? লিটল গার্লকে খুঁজে পাচ্ছি না, যে করেই হোক ওকে খুঁজে বের করতে হবে। ওপাশ থেকে কোনো প্রশ্ন করলো না, কারণ জাঙ্কুকের রাগ সম্পর্কে তার ধারণা স্পষ্ট। রাগের সময় জাঙ্কুক নিজেকে আঘাত করতেও ছাড়ে না, সেখানে অপর প্রান্তের লোক তো চুনুপুটি, শুধু শুধু নিজের বিপদ বাড়ানোর মতো বোকা সে নয়। ওকে বস, আর কিছু? কালকের ভেতরের মধ্যে আমার হিপনোটিক পাথরটা এনে দাও, একটু জামাই আদর পেতে ইচ্ছে করছে, শাশুড়িটা বড্ড জ্বালাচ্ছে।
ওকে বস। হুম, জলদি কাজ শুরু করো, দ্বিতীয়বার যাতে বলতে না হয়। ওকে বস। হুম, শালা আমার কপাল। একটা কথা বলবো বস? বলো। ম্যামের রিংয়ে তো ডায়মন্ডের জিপিএস সেট করা আছে, আপনি বললে আমি টেস্ট করব। লাগবে না, আমি দেখছি। ওকে বস। ওকে বস, ওকে বস না করে কাজ করো। ওকে বস। হাইওয়ে রোডের বুক চিরে শাসা করে চলছে বাস, ট্রাক সহ বিভিন্ন গাড়ি। এক একটা স্পিডের থেকে দ্বিগুণ। জানালার ফাঁক গড়িয়ে ঠান্ডা বাতাস এসে উড়িয়ে দিচ্ছে তের ওড়নার কোনা। বাতাসটা ভালোও লাগছে, শীতও করছে। রাস্তার পাশ ধরে হেঁটে যাওয়া মানুষজন দেখছে সে। শেষ বিকেল হওয়াতে কুয়াশা পড়তে শুরু করেছে। তের পাশের সিটেই কাই বসা। কাই তের কাজিন, তার খালার ছোট ছেলে। গত মাসেই জবে জয়েন করেছে। তে হাত উঠিয়ে বাসের জানালা বন্ধ করে দিল। হঠাৎই তের চোখের সামনে ভেসে উঠল জাঙ্কুকের সৌন্দর্য মণ্ডিত মুখশ্রী। অসম্ভব সুন্দর মানবটির ভালোবাসাও সমুদ্র সম, তাতে কোনো খাদ নেই। নিমিষেই মন খারাপ হয়ে উঠল তার। তের মনে হলো সে জাঙ্কুককে কষ্ট দিচ্ছে। মায়ের কথা রাখতে জাঙ্কুককে জানায়নি, কিন্তু এখন নিজের কাছেই খারাপ লাগছে। একটা কল দেবে ভেবে ফোন বের করলো তে। তাই চোখ বন্ধ করে বসে আছে, কানে তার ব্লুটুথ গোজা। ভাইয়া। কাই শুনলো না। বিরক্ত মুখে তে আলতো হাতে ধাক্কা দিল কাইকে। ভাইয়া, জাঙ্কুকে একবার কল দিলে হতো না? তাই একইভাবে বসে থেকে জবাব দিল, দে, সমস্যা কোথায়? আম্মু নিষেধ করেছে। তের কথায় কিছুক্ষণ ভাবলো কাই, তারপর হুডির টুপিটা মাথা থেকে সরিয়ে শুধালো, তাহলে আন্টিকে জিজ্ঞাসা কর জাঙ্কুক কোথায়। না, জাঙ্কুককে একবার কল দিয়ে দেখি। তোর ইচ্ছে, আমার কোনো সমস্যা নেই। তে কল লিস্টে ঢুকতেই আচমকা ফোনটা বন্ধ হয়ে গেল। সকাল থেকে চার্জ না দেওয়ায় ফোনে চার্জ শেষ। বিরক্তে দাঁত কিরমির করে উঠল তে। ফোনটা বন্ধ হওয়ার সময় পেল না। এখন কি করবে সে? এত কিছু ভাবার মাঝে হঠাৎ করে বাসটা বন্ধ হয়ে গেল। বাসে থাকা লোকজন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, এই মাঝপথে কেন বাস বন্ধ হলো? সবাই তাকিয়ে আছে বাসের দরজার দিকে। বাসে উঠলো জাঙ্কুক আর জেহো। জাঙ্কুককে দেখে তে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুকের মাথার রগগুলো ফুলে আছে, চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। তের বুকটা ধক করে উঠলো। জাঙ্কুকের কি হয়েছে? তে সামনে এগিয়ে আসতেই জাঙ্কুক তের হাত শক্ত করে চেপে ধরলো। তে কিছু বলতে যাবে, জাঙ্কুক শক্ত কণ্ঠে বলে উঠল, যেও শালা বাবুকে ভালো করে খাতির যত্ন করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। দেখো আদর যত্ন যেন কোনো ত্রুটি না থাকে। কথাটি বলে তের হাত টেনে নিয়ে গাড়িতে বসলো। জাঙ্কুকের রুমে মুখোমুখি বসে আছে তে আর জাঙ্কুক। তে অনবরত কেঁদেই চলেছে, তাই তার চোখ লাল বর্ণ ধারণ করেছে। আর জাঙ্কুকের চোখ লাল বর্ণ ধারণ করেছে রাগের কারণে। তে অনবরত কেঁদেই চলেছে আর বলছে, প্লিজ জাঙ্কুক, প্লিজ বিশ্বাস করুন, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কেন যেন বলা হয়ে ওঠেনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এরকম হবে না। আপনি শান্ত হন, মাথা ঠান্ডা করে। আমি আর কখনো আপনাকে কোথাও না বলে যাব না। নো নো লিটল গার্ল, আমার ভালোবাসায় কোনো কমতি ছিল নয়তো তুমি কেন আমাকে ছেড়ে এত দূর চলে যাওয়ার কথা চিন্তা করেছো? আমি বেঁচে থাকতে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাবে, এটা আমি কখনোই মেনে নেব না। তুমি যেহেতু আমাকে পছন্দ করো না লিটল গার্ল, তাই তোমার কাছ থেকে আমি চলে যাব। তুমি বাঁচো তোমার জীবন নিয়ে। কথাটি বলে জাঙ্কুক পাশ থেকে ছুরি নিয়ে নিজের হাতের কবজিতে একটি টান মারে। ফিলকি দিয়ে সাথে সাথে রক্ত বের হওয়া শুরু করছে। জাঙ্কুক যেন হাসছে। এই রক্ত দেখে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। কি করবে কিছুই বুঝতে পারছে না। কিভাবে ও রক্ত পড়া বন্ধ করবে? নিজের ওড়নাটা টান মেরে খুলে জাঙ্কুকের হাতে বাঁধতে গেলে জাঙ্কুক হাত সরিয়ে নেয়। আমার সামনে থেকে সরতে, আমার সামনে থেকে সরে যাও। না, এরকম করেন না প্লিজ, আপনার হাতটা দেন, রক্ত বের হচ্ছে, আমি রক্ত দেখতে পাচ্ছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি কি চান আপনার লিটল গার্লের কষ্ট? প্লিজ হাতটা বাঁধতে দিন। তে জাঙ্কুকে কোনো মতেই ঠান্ডা করতে পারছে না। কি করবে এখন? হঠাৎই তে জাঙ্কুকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। তে সফটলি জাঙ্কুককে কিস করতে থাকে, গলায়, গালে, ঠোঁটে অনবরত কিস করেই যাচ্ছে। তে ঠোঁটে স্পর্শ পেয়ে জাঙ্কুক যেন ঠান্ডা হলো। জাঙ্কুক ঠান্ডা হতেই তে জাঙ্কুকের হাতে নিজের ওড়না দিয়ে বেঁধে দিল। রক্ত পড়া বন্ধ হয়েছে। তে
জাঙ্কুককে কিছুক্ষণ জড়িয়ে ধরে রয়েছে। এরপরে জাঙ্কুক তীর আরো কাছে চলে আসলো। তে জাঙ্কুককে সরাতে চাইলে, নো নো বেবি, আমার লিটল মানিকে জাগ্রত করে এখন তুমি দূরে সরে যাবে, তা তো হবে না। জাঙ্কুক তীর ঠোঁটে, গলায়, সমস্ত জায়গায় নিজের ঠোঁট দ্বারা স্পর্শ করতে লাগলো। জাঙ্কুকের হাতের ছোঁয়ায় তে উন্মাদ হয়ে যাচ্ছে। তে যেন পাগল প্রায়। জাঙ্কুক নিজে আনড্রেস হয়ে তেকেও আনড্রেস করে, তেকে ভালোবাসতে চায় আরো গভীরে। তে যেন সহ্যের বাহিরে চলে গেছে, উন্মাদনা ওকে ঘিরে ধরেছে। জাঙ্কুক নিজের হাত দ্বারা আর ঠোঁট দ্বারা উন্মাদনার সর্বোচ্চ শেষ পর্যায়ে তেকে নিয়ে তারপরে ঠান্ডা করার কাজে লেগে পড়ে। পরের দিন সকালবেলা বাড়িতে যেন উৎসব মুখর দিন চলছে। দিন হাসি মুখে সবকিছু রান্না করছে তে আর জাঙ্কুকের পছন্দ মতো। নামজুন কিছুই বুঝে উঠতে পারছে না জিনের এমন ব্যবহারের কারণ। কয়েকবার জিনকে জিজ্ঞাসা করলে জিন বলেছে বাড়িতে মেয়ে জামাই আছে, আবার আমার ছেলেও হয়, তাদের জন্য স্পেশাল কিছু করব না, এই বলে রান্নায় মনোযোগ দেয়। নামজুন মনে মনে ভাবে জিন কি তাহলে জাঙ্কুককে মেনে নিল? যাক, তাহলে ভালোই হয়েছে। ও তো এটাই চেয়েছে যে জিন জাঙ্কুককে মেনে নিক আর জাঙ্কুক আর তে সুখে শান্তিতে বাস করুক। আজকে জাঙ্কুকরা চলে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর তারা বেরিয়ে গেল আমেরিকার উদ্দেশ্যে। যাবার সময় নামজুন কান্না করেছে, তে কান্না করেছে, কিন্তু জিন কান্না করেনি। তার মুখে ছিল প্রশস্ত হাসি। কেউই বুঝতে পারলো না মেয়েটি চলে যাচ্ছে, কিন্তু সে কেন কান্না করছে না। অবশেষে তারা বেরিয়ে গেল জীবন বাড়ি থেকে। দুদিন পর জিন নিজের রুমে মাথায় হাত দিয়ে বসে আছে। তার মাথা যেন কেমন পাগল পাগল লাগছে। মনে হচ্ছে তার কিছুই মনে নেই এই দুদিনের কথাবার্তা। সে তেকে সিলেট যাওয়ার জন্য কায়ের সাথে পাঠিয়েছিল, তারপরে কি হয়েছে কিছুই তার মাথায় নেই। চারিদিকে তাকিয়ে কেমন যেন শূন্য শূন্য লাগছে। নামজুন রুমে ঢুকে জিনকে কেমন অস্থির দেখে পাশে এসে বসলো। কি হয়েছে জিন, শরীর খারাপ লাগছে? না নামজুন, বাড়ি থেকে কিছু হয়েছে, আমার কোনো কিছু মনে নেই। কেন মনে নেই মানে? বাড়িতে কি হয়েছে? বাড়িতে আবার কি হবে? তেরা ভালো মতো পৌঁছলো, তোমার সাথে কথা বললো, তুমিও জাঙ্কুকের সাথে ওকে সাবধানে থাকতে বললে, জাঙ্কুকে খেয়াল রাখতে বললে। জাঙ্কুকের সাথে থাকতে বললাম মানে? তে কোথায় গেছে? কেন তে আর জাঙ্কুক আমেরিকা গেছে? তোমার মনে নেই? তুমি তো ওদেরকে কি সুন্দর হেসে হেসে বিদায় দিলে, জাঙ্কুকের পছন্দ মতো রান্না করে খাওয়ালে, তারপরে ওরা আমেরিকায় গিয়ে তোমাকে ফোন করলো, তুমি কথা বললে, কত কিছু বুঝিয়ে দিলে সংসারের বিষয়, সব ভুলে গিয়েছো? জিন স্তব্ধ হয়ে গেল। কি হচ্ছে ওর মাথায় কিছুই ঢুকছে না। দাঁড়াও, জাঙ্কুক যাওয়ার আগে আমাকে একটি চিঠি দিয়ে গেছে, বলেছিল তুমি অস্বাভাবিক আচরণ করলে চিঠিটা যেন তোমাকে দেই। আমার মনে হয় চিঠিটা এখন তোমার পড়া উচিত। এই বলেই নামজুন জিনের কাছে একটি চিঠি দিল। জিন চিঠিটি খুলবে কিভাবে, তার মনের ভিতরে অশান্তি চলছে। জাঙ্কুক তার সাথে কি করেছে যে তার কিছু মনে নেই। অবশেষে জিন চিঠিটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। এরপরে চিঠিটা খুলে পড়তে লাগলো। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ও আম্মা বললে তো আপনি এবার পছন্দ করবে না, হোয়াট এভার, আমার কিছু যায় আসে না আপনি কি পছন্দ করেন আর না করেন। আপনি এমন একজন ব্যক্তি যে এই চিঠিটা পড়ার জন্য আজও বেঁচে আছে। আপনার জায়গায় অন্য কেউ হলে এই চিঠি পড়ার অবস্থাতে সে থাকতো না। আপনি আমার দুজন প্রিয় মানুষের একজন প্রিয় মানুষ, তাই চিঠিটা পড়ার মতো অবস্থায় আপনাকে রেখেছি। আপনি আমাকে আর থেকে আলাদা করার অনেক প্যাচ কষেছেন, কিন্তু আমি কিছুই বলিনি। আপনি যদি আমাদের মেনে নিতেন তাহলে সবকিছু স্বাভাবিক থাকতো, কিন্তু যেহেতু গেমটা আপনি খেলেছেন, গেমের ফিনিশিংটা তো আমি টাচ করব, এটাই হওয়ার ছিল। আর আপনাকে একটা উপদেশ দিই শাশুড়ি আম্মা, যদি নিজের ভালো চান তাহলে আমাদেরকে মেনে নিন। এই পৃথিবীতে আপনার মেয়েকে সেফটি শুধু এই জীবন জাঙ্কুকই দিতে পারে। আর আমাদের যতদিন আপনি মেনে না নেবেন, আপনার মেয়েকে দেখা তো দূর, তার
কথাও শুনতে পারবেন না। তাই এটাই আপনার জন্য ভালো হবে, আমাদের মেনে নেন আর আপনার মেয়ের সাথে সম্পর্ক ভালো রাখেন। টাটা, ভালো থাকবেন। আর আমরা ভালো তো অবশ্যই থাকবো, কারণ আমার লিটল গার্ল আমার সাথে আছে। জিন চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়েছে। নামজুন জিনকে ধরে রুমের ভিতরে নিয়ে আসে। জিন, তুমি এমন কান্না করছো কেন? তে যখন গেল তখন তো তুমি কান্না করোনি, আর এখন এত কান্না করছো কেন? নামজুন, তুমি আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো। আমার মেয়ের জন্য আমি এত কিছু করছি, কিন্তু সেই মেয়েটাকে তুমি দূরেই পাঠিয়ে শান্ত হলে। আজকে তে যদি তোমার নিজের মেয়ে হতো, তাহলে কি তুমি কোনোদিনও পারতে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে? তুমি তোমার ছেলের কথাই ভাবলে, তুমি আমার মেয়ের কথা ভাবলে না। জিন, তুমি এই কথা বলতে পারলে তেকে আমি আমার নিজের মেয়ের মতো ভালোবাসি না? আমি বড্ড কষ্ট পেলাম। জিন চুপ করে রইল। সে নিজেও জানে নামজুন তেকে কত ভালোবাসে, কিন্তু এখন কি করবে? সমাজ কি বলবে? নামজুন, তুমি বুঝতে পারছো না, এই সম্পর্কটা সমাজ মেনে নেবে না। সমাজ কি ওদেরকে ভালো চোখে দেখবে? জিন, তুমি সেই সমাজ নিয়েই পড়ে আছো, যে সমাজ তের বাবা মারা যাওয়ার পর তোমাকে অলক্ষী বলে 5 বছরের থেকে ঘর থেকে বের করে দিয়েছে। তুমি রাস্তায় রাত কাটিয়েছো ছোট্ট তেকিনি। তখন তোমার সমাজ তো তেকে আর তোমাকে গ্রহণ করে নেয়নি। তোমাকে আমি বিয়ে করার পর সমাজের মানুষ কম কথা বলেনি। তুমি আমার সম্পত্তি দেখে আমাকে বিয়ে করেছো, আরো কত কথা, আর তুমি সেই সমাজের চিন্তা নিয়ে পড়ে আছো। মাথা ঠান্ডা করো, এখন একটু ঘুমাও, দেখবে শরীরটা ভালো লাগবে। এই বলে নামজুন জিনকে শুইয়ে দেয়। জিন বালিশে মুখ গুজে ভাবতে লাগে অতীতের কিছু কথা। তেকে নিয়ে যখন রাস্তায় রাস্তায় ঘুরেছিল, নামজুন তখন জিনকে এই বাড়িতে নিয়ে এসেছিল। তখন সমাজের মানুষ নামজুন আর জিনকে পেঁচিয়ে খারাপ কথা বলেছিল। অবশেষে তারা বিয়ে করতে বাধ্য হয়। জিন এখন বুঝতে পারে আসলে সমাজের মানুষের কাজই হলো মানুষের সম্পর্কে খারাপ কথা বলা। কিন্তু আজকে সমাজের কথা শুনে সে তার মেয়েটিকে হারালো। সে যদি জাংকুককে মেনে নিত, তাহলে তার মেয়েটা তার কাছ থেকে দূরে যেত না। কেটে গেছে 2 বছর। পরিবর্তন হয়েছে অনেক কিছুরই। জাংকুকতে আমেরিকায় খুব সুখে শান্তিতে সংসার করছে, আর এদিকে জিন আর নামজুন তারাও সুখে শান্তিতে সংসার করছে। জিন এখন জাংকুককে মেনে নিয়েছে। সে প্রতিদিনই জাংকুকের কাছে খোঁজ খবর নেয়, এর সাথে কথা বলে, জাংকুককে নিজের ছেলে এবং জামাইয়ের মতোই ভালোবাসে। আজকে জাংকুক আর তে জীবন বাড়িতে আসবে। জিনের যেন খুশির শেষ নেই। সকাল থেকে রান্না বাড়া আর কাজে সে ব্যস্ত। ফাঁকে জাংকুকের রুমটাও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। সে তার মেয়ে জামাইকে সুন্দর একটি উপহার দিতে চায়। আর এদিকে নামজুনেরও খুশির শেষ নেই। জিন যে মন থেকে জাংকুক আর তেকে মেনে নিতে পেরেছে, এটাই সে চায়। এখন যদি জাংকুক বাংলাদেশে সেটেল হতো, তাহলে তার মনটা একটু শান্ত হতো। জাংকুক আর তে বাড়িতে প্রবেশ করা মাত্র ফুল ছিটিয়ে ওদেরকে সম্বর্ধনা জানানো হয়। তে তো খুব খুশি, তার মাকে জড়িয়ে ধরে কান্নাই করে দিয়েছে। জাংকুক বাবার সাথে কুশল বিনিময় করে জিনের দিকে তাকিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছেন? জাংকুকের মুখে আম্মু ডাক শুনে জিন আর নামজুন তো অবাক, কারণ জাংকুক ছোট থেকে এই পর্যন্ত জিনকে কখনোই আম্মু বলে ডাকেনি। তার মানে ছেলেটা জিনকে মেনে নিয়েছে। জিন জাংকুককে জড়িয়ে ধরে। আমি ভালো আছি বাবা, তোমরা ভালো আছো তো? যাও, অনেক জার্নি করে এসেছো, রুমে গিয়ে ফ্রেশ হও, আমি খাবার রেডি করছি, সবাই একসাথে খাবো। এই বলে তেকে আর জাংকুককে নিজের রুমে পাঠিয়ে দেয়। জাংকুক রুমে ঢুকে তো অবাক, পুরো রুমটা ফুল দিয়ে সাজানো, যেন ওদের জন্য বাসর ঘর তৈরি করেছে। তে ঢুকেছে পরে, তেও অবাক হয়েছে রুমকে দেখে। জাংকুক একটি দেওয়াই স্মাইল দিয়ে তেকে বলল, লিটল গার্ল, আমার শাশুড়ি আম্মু তো আমার মনের কথা বুঝে গেল। দেখুন জাংকুক, এখন না, চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। ফ্রেশ তো হবই জান, শাশুড়ি আম্মু এত বড় সারপ্রাইজ রেডি করলো, আর আমরা তাদেরকে নাতি নাতনি গিফট না করে কিভাবে সারপ্রাইজ করব বলো? আর এখনো যদি নাতি নাতনি না দিতে পারি, তাহলে তো সবাই আমাকে নিয়ে সন্দেহ করবে। আর জীবন যাবো কোনো সন্দেহ পছন্দ করে না। আর আমি আমার শাশুড়ি আম্মু মাত্র বাধ্যগত জামাই, তাই তার ইচ্ছে তো আমাকে পূরণ করতেই হবে।
How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot. I'm the one who's hot, doing something unholy. He's সো বাটারফ্লাই, গল্পটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।